हेलो बच्चों, गुड आफ्टरनून and Opal, thank you for giving me this opportunity to introduce myself. I hope my all प्यारे बच्चों are okay. Today we will discuss the new and interesting topic about the light of class 10 in physical science. তো যাই হোক, আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বইয়ে আলোর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা দ্বিতীয় লেকচার বা সেকেন্ড লেকচার নিয়ে আসলাম। তো আজকে আমরা কি জানব? আমরা জানব গোলীয় প্রতিফলক তল। প্রথমত জানবো আমরা প্রতিফলক তল, তারপরে গোলীয় প্রতিফলক তল এবং গোলীয় প্রতিফলক তলের ফ্যামিলি। কোনটাকে আমরা লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ, কোনটাকে আমরা অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ, কোনটাকে আমরা সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র বলবো, কোনটাকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ বলবো, কোনটাকে আমরা পোল বা মেরু বলবো, কোনটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলবো, কোনটাকে আমরা কনকেভ রিফ্লেক্টিং মিরর বা অবতল গোলীয় প্রতিফলক তল বলবো, কোনটাকে আমরা কনভেক্স রিফ্লেক্টিং মিরর, কোনটাকে আমরা উত্তল গোলীয় প্রতিফলক তল বলবো। সেই সমস্ত ইনফরমেশন বা বেসিক কতগুলো তথ্য নিয়ে যে বিষয়গুলোর উপর আমরা যাদের উপর ভর করে, মানে যে রিফ্লেক্টরের উপর ভর করে আমরা আরও অনেক কিছু শিখবো পরবর্তীতে, সেই রিফ্লেক্টরের কতগুলো বেসিক ইনফরমেশন বা বেসিক তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের লাইট, ক্লাস 10 এর লাইট। সেই লাইট অধ্যায়ে আমরা কতগুলো কি পয়েন্টস জানার চেষ্টা করব। কি পয়েন্টস মানে কতগুলো আমাদের ইনফরমেশন। যেমন প্রথমত আমরা জানবো, আমরা গতদিন জেনেছিলাম যে হোয়াট ইজ লাইট, আমরা সেটা জেনেছিলাম। কি পয়েন্টের দিক থেকে আমরা প্রথমত ইন্ট্রোডাক্টরি স্পিচের মধ্যে হোয়াট ইজ লাইট জেনেছিলাম। লাইট কি বা আলো কি সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম। এখন আমরা কি পয়েন্টস হিসেবে জানবো রিফ্লেক্টিং মিরর বা প্রতিফলক তল। রিফ্লেক্টিং কথার অর্থ প্রতিফলক বা রিফ্লেক্টর কথার অর্থ প্রতিফলক, আর মিরর মানে হচ্ছে তোমার দর্পণ, প্রতিফলক দর্পণ। তো রিফ্লেক্টিং মিরর বা প্রতিফলক দর্পণ সাধারণত 3 প্রকার। যদি আমরা রিফ্লেক্টিং মিরর বা প্রতিফলক দর্পণ বলি তাহলে সেটাকে আমরা সাধারণত 3 প্রকার বলতে পারি। একটাকে আমরা বলতে পারি প্লেন রিফ্লেক্টিং মিরর, একটাকে আমরা বলতে পারি কনকেভ রিফ্লেক্টিং মিরর, একটাকে আমরা বলতে পারি কনভেক্স রিফ্লেক্টিং মিরর। তো এই কনভেক্স রিফ্লেক্টিং মিরর, প্লেন রিফ্লেক্টিং মিরর মানে কি? সমতল প্রতিফলক তল।
অবতল প্রতিফলক তল আর উত্তল প্রতিফলক তল। কনকেভ মানে হচ্ছে তোমার অবতল, অবতল, আর কনভেক্স মানে উত্তল প্রতিফলক তল। প্লেন মানে হচ্ছে তোমার সমতল প্রতিফলক তল। তো বিষয়টা হচ্ছে গিয়ে এই মিরর কিভাবে বানানো হয়। আমি তোমাদের খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। তোমরা যে সবাই গ্লাস বা কাঁচ দেখেছো, কাঁচ, গ্লাস, তাহলে এই ধরনের একটা কাঁচের প্লেট, সাপোজ ধরে নাও এই হোয়াইট বোর্ডটা একটা কাঁচের প্লেট, ঠিক আছে, এই হোয়াইট বোর্ডটা একটা কি কাঁচের প্লেট, তার মানে হোয়াইট বোর্ডটা এদিক থেকে ওই দিক দেখা যায়। যে কোনো একটা কাঁচের প্লেট যেগুলো আমরা ঘরের জানালার কাজে ইউজ করি, যেগুলো কোনো আলমিরার ভেতরে কোনো কিছু থাকবে বাইরে থেকে দেখা যাবে, যে কাঁচ বা গ্লাস ইউজ করি, যেগুলো কোনো রকম মার্কেটিংয়ে যখন আমরা যাই তখন মার্কেটিংয়ে গেলে কোনো শপিং মলে বা কোনো হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স দোকানে যদি যাই তাহলে দেখতে পারি যে কাঁচের ভিতরে কোনো কিছু রয়েছে, কাঁচের ভিতরে তো না, মানে ভেতরে দিয়ে কিছু রয়েছে, বাইরে থেকে আমরা দেখতে পাই, মাঝখানে একটা ইন্টারফেস হিসেবে কাঁচ থাকে। ঠিক সেরকম কোনো একটা কাঁচ, সেই কাঁচকে আমরা কি করব, সেই কাঁচের এই দিকে না হলে ওদিকে যে কোনো একটা সাইডে, মানে ধরেন এটা একটা কাঁচের প্লেট, তাহলে কাঁচের প্লেটে এইদিকে বা এইদিকে যে কোনো একটা সাইডে আমরা কি করব, এখানে পারদ বা রূপোর প্রলেপ, পারদ বা রূপোর প্রলেপ, ধরে নাও 10 গ্রাম রূপো নিয়ে 1 বালতি জলের মধ্যে গুলানো হলো, গুলিয়ে সেই রূপোর প্রলেপ এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি প্রলেপ দেওয়ার তার হচ্ছে তার একটা প্রসেস রয়েছে, তার প্রসেস তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আছে, সেটা তোমার হচ্ছে আয়নাইজেশন পদ্ধতি আছে, সেটা যেভাবেই থাকে পারদ বা রূপোর প্রলেপ এই গ্লাসের অপর সাইডে ধরে নাও মেখে দেওয়া হলো, লিপটে করে দেওয়া হলো, লিপে দিলে যেন এই দিক থেকে তাকাই তাহলে আমাদের প্রতিচ্ছবি আমরা নিজেই দেখতে পাবো, অর্থাৎ এটা একটা প্রতিফলক তল হিসেবে কাজ করলো। তাহলে কোনো কাঁচ বা গ্লাসকে যদি আমরা পারদ বা রূপোর প্রলেপ দিয়ে আমরা এক সাইডে লেপে দেই তাহলে অপর সাইডে আমরা প্রতিফলক তল হিসেবে দেখতে পাবো, অর্থাৎ সেটা আমাদের সামনে সেটা একটা দর্পণ বা মিরর হিসেবে কাজ করবে। সেই মিররটা কি, সেটা তোমার প্লেন হতে পারে, সেটা তোমার হচ্ছে গিয়ে কনকেভ হতে পারে, সেটা কনভেক্স হতে পারে। সেটা প্লেন, প্লেন মানে কি জাস্ট প্লেন, প্লেন। আর কনকেভ মানে কি, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল বলছি, ধরে নাও একটা ফুটবল, কাচের ফুটবল, যেমনটা চামড়ার ফুটবল থাকে, ভেতরের দিকটা ফাঁপা, বাইরের দিকে একটা মানে আবরণী থাকে, চামড়ার আবরণী থাকে, ঠিক সেরকম একটা কাচের ফুটবল, ভেতরটা ফাঁপা বাইরেরটাও ফাঁপা, বাইরের বায়ু ভেতরে বায়ু আর মাঝখান মানে কি একটা ইন্টারফেস আছে, সেটাকে মানে কাচ দিয়ে তৈরি। তা ঠিক এইরকম একটা কাচের ফুটবল আছে, ধরুন এরকম একটা কাচের ফুটবল আছে, ধরুন এরকম একটা কাচের ফুটবল আছে, সেই কাচের ফুটবলটাকে আমরা কি করলাম, এটা একটা কাচের ফুটবল, সেই কাচের ফুটবলকে আমরা কি করলাম, যে কাচের ফুটবলকে আমরা তোমরা হচ্ছে এরকম আছে, আমরা এইরকম করে কেটে নিলাম, ধরুন এখান থেকে আমরা এইভাবে কেটে নিলাম, এইভাবে একটা ফুটবল আছে সেই ফুটবলকে এইভাবে কেটে নিলাম। তাহলে এই পার্টটাকে যদি আমরা একটু মানে ভিজুয়ালাইজ করে, তাহলে এই পার্টটাকে দেখতে কিরকম হবে, এই পার্টটা দেখতে এরকমটা হবে, এই পার্টটা দেখতে এরকমটা হবে, অর্থাৎ এই পার্টটা দেখতে এটা কোনো অর্ধগোলকও না, অর্ধগোল হতেও পারে নাও হতে পারে অ্যান্ড এক্সেট্রা, মানে এই পার্টটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে। অর্থাৎ আমাদের যে এই যে পার্টটা অ্যাকচুয়ালি এই যে অংশটা থাকবে, এই অংশটা একটা বৃত্তাকার হবে, বৃত্তাকার, এই অংশটা হবে বৃত্তাকার এবং এখানে এরকমটা পার্ট আছে, তার মানে অর্ধ গোলাকৃতি বাটি বলা যেতে পারে। তার মানে এখন অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, আমি যে এখান থেকে তুলে নেই, তুলে নিলে অনেকটা এইরকম পার্টস হবে, মানে একটা এরকম একটা মানে অংশ যেটা তোমার এখানে ছিল, এরকম একটা অংশ, এখানে একটা অংশ, এরকম একটা অংশ, এরকম করে নিয়ে একটা কি কাচের ফুটবল তৈরি করা হলো। সেই কাচের ফুটবলের এই দিকটা তোমার এটাকে বলা হয় অবতল, এটাকে বলা হয় উত্তল। অবতল গলীয় প্রতিফলক তল কখন বলবো, যদি আমি এইরকম একটা কাচের প্লেট, আমরা আগে গিয়েছিলাম সমতল পেয়েছিলাম, এবার কি এরকম অবতল টাইপ, অবতল উত্তল আমরা বলতে পারছি না এখন, এরকম এরকম মানে কার্ভিক টাইপ, বক্র টাইপ, এই কার্ভিক টাইপ কাচের প্লেটের মধ্যে যদি আমরা পারদ বা রূপোর প্রলেপ এই দিকে মেখে দিই, এই দিকটা মানে এই বাইরের দিকটা মেখে দিই, তাহলে কি হবে, আমরা এই দিক থেকে আমাদের ছবি দেখতে পাবো, তখন এই দর্পণটার নাম হবে কনকেভ রিফ্লেক্টিং মিরর বা অবতল গলীয় প্রতিফলক তল। ঠিক এই কাচের প্লেটটিকেই যদি আমরা সেই রূপোর প্রলেপ বা পারদের প্রলেপ দিয়ে আমরা যদি ভিতরের দিকে দিতাম, বাইরের দিকে নয়, জাস্ট একটা আছে এখান থেকে কেটে নিয়ে ভেতরের দিকে আমি মেপে দিলাম, তাহলে আমি বাইরের দিকে আমার ছবি দেখতে পাবো।
তাহলে এই যে রিফ্লেক্টিং মিরর সেটাকে বলা হবে কনভেক্স রিফ্লেক্টিং মিরর বা উত্তল গোলীয় কনভেক্স রিফ্লেক্টিং মিরর বা উত্তল প্রতিফলক তল। এটা উত্তল গোলীয় প্রতিফলক তল বলা যেতে পারে। প্লেন রিফ্লেক্টিং মিরর, কনকেভ স্পেরিক্যাল রিফ্লেক্টিং মিরর, স্পেরিক্যাল মানে গোলীয়, অবতল গোলীয় প্রতিফলক তল, এটাকে আমরা স্পেরিক্যাল একটা পার্ট লাগাতে পারি, খারাপ হবে না, অসুবিধা নেই। এটাকে স্পেরিক্যাল বলা যেতে পারে, স্পেরিক্যাল মানে গোলীয়, কোনো একটা গোলকের অংশ। তাহলে এই যে প্রতিফলক তলটি সেটা হতে পারে তোমার কনকেভ এবং হতে পারে সেটা কনভেক্স। তাহলে এটাকে বলা হয় কনকেভ আর কনভেক্স। ঠিক আমরা এই প্রতিফলক তলটা হিসেবে যদি বলি তাহলে প্রতিফলক তল তিন প্রকার, একটা প্লেন রিফ্লেক্টিং মিরর, একটা কনকেভ রিফ্লেক্টিং মিরর, একটা কনভেক্স রিফ্লেক্টিং মিরর বা সমতল প্রতিফলক তল, অবতল প্রতিফলক তল আর উত্তল প্রতিফলক তল। এই প্রতিফলক তলগুলোর আমরা কতগুলো বিশেষ ইনফরমেশন জানার চেষ্টা করব। এবার সেটা আমরা কি করে বোঝানোর চেষ্টা করব, আমরা যদি কোনো একটা অবতল প্লেন রিফ্লেক্টিং মিরর মানে কি, প্লেন রিফ্লেক্টিং মিররকে দেখানো হয় এরকম একটা বিষয় দিয়ে, ঠিক এরকম ধরনের এরকম একটা কাঁচের প্লেট আছে, কাঁচের প্লেটের যদি এই দিকটা এরকম করে ঘোষণ মানে এরকম ডটেড ডট লাইন টানে দেওয়া হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রতিফলক তল। মানে আমরা জানি যে কোনো একটা লাইন আছে এরকম করে ডট ডট দিলে কি হয়, এটা একটা প্রতিফলক, যেখানে আলো রশ্মি এখানে এসে এরকম করে বেরিয়ে যায়, এখানে অবিলম্ব থাকে, আপতন কোণ, প্রতিফলন কোণ, এক্সেট্রা, পরবর্তীতে আমরা সেগুলো আসবো। তাহলে এখানে রিফ্লেক্টিং দেখাতে গেলে আমাদের দেখতে হবে যে পারদ বা রূপের প্রলেপ যেদিকে থাকে তার বিপরীত দিকটা হয় রিফ্লেক্টিং। তাহলে কোনো একটি যদি সমতল এরকম কোনো একটা সমতল থাকে তাহলে সেই সমতলের এখানে এটা কোথায় রেখেছি জানি না, এক সেকেন্ড ওয়েট করো। যাই হোক আমি পেলাম না, একটা স্কেল ছিল। তো এখানে যদি আমাদের কোনো সমতল থাকে, একটা যদি সমতল থাকে এরকম সমতল, তাহলে এই সমতলে যদি এই দিকটা এরকম ঘষণা থাকে তাহলে বুঝতে হবে এটা একটা প্লেন রিফ্লেক্টিং মিরর বা সমতল প্রতিফলক তল। কনকেভ রিফ্লেক্টিং মিরর মানে কি, যদি এরকমটা থাকে যে এইরকম একটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের অংশের এই সাইডটার দিকে পারদ বা রূপর প্রলেপ লাগানো আছে, তখন সেটাকে বলা হবে কনকেভ রিফ্লেক্টিং মিরর, আমরা এই দিক থেকে তাকাচ্ছি। আর যদি এটা এরকম থাকে যে এইরকম একটা দিক থাকছে, এরকম একটা এবং এই দিকে ঘষা অংশ থাকে, ঘষা অংশ মানে কি এখানে পারদ বা রূপর প্রলেপ থাকে, তাহলে এই দিক থেকে আমি প্রতিফলক দেখতে পাবো, এটা প্রতিফলক তল, এটা প্রতিফলক তল, এটা প্রতিফলক তল। মানে আমি যদি বাইরের দিকে প্রলেপ দিই তাহলে ভিতরের দিকটা হবে তোমার মানে প্রতিফলক, ভিতরের দিকে প্রলেপ দিই তাহলে বাইরের দিকটা হবে প্রতিফলক। তাহলে এটাকে বলা হয় অবতল গোলীয় প্রতিফলক তল, এটাকে বলা উত্তল গোলীয় প্রতিফলক তল, এটাকে বলা সমতল গোলীয় প্রতিফলক তল। এই সমতল গোলীয় প্রতিফলক তলের বক্রতার ব্যাসার্ধের মান ইনফিনিটি, এর বক্রতার ব্যাসার্ধের মান ফাইনাইট বা সসীম, এরও বক্রতার ব্যাসার্ধের মান ফাইনাইট বা সসীম, সেগুলো আমরা পরবর্তীতে আসছি। ঠিক আছে, প্রথমত আমরা রিফ্লেক্টিং মিরর বা প্রতিফলক তল আমরা জানার চেষ্টা করছি। তোমাদের একটা বিষয় আমি খুব ভালো করে নখদর্পণে রাখতে চাই, তোমরা অনেকেই ভাবছো স্যার অবতল গোলীয় প্রতিফলক তলটা কি এরকমই বা উত্তল গোলীয় প্রতিফলক তলটা কি এরকমই? একদমই না। তাহলে কিরকমই? আমি কিন্তু এটা দেখানোর মাধ্যমে বোঝাতে চাইছি এইরকম কোনো লাইন, এটা কোনো লাইন নয়, এটা একটা প্লেন। ঠিক আছে, এটা প্লেন, ঠিক এরকম একটা প্লেন। তুমি ভেবে নাও এই যে হোয়াইট বোর্ডটা একটা কি তোমার হচ্ছে কি কাঁচের প্লেট, ওইদিকে আমরা পারদের প্রলেপ লাগিয়েছি, এইদিকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে সমতল প্রতিফলক তল। আমরা কি করলাম, হোয়াইট বোর্ডের এই চারটি কর্নারকে ফিক্সড রেখে ওইদিকে রূপর প্রলেপ বা পারদের প্রলেপ দিয়ে মাঝখানটা চাপ দিলাম, চাপ দিয়ে ঠিক এইরকম একটা ঘটনা করলাম, মানে কি মাঝখানটা অর্ধ গোলাকৃতি টাইপ করলাম, এটাকে চাপ দিয়ে মাঝখানটা সরে গেল, মানে মাঝখানটা এরকম টাইপ হয়ে গেল, মাঝখানটা এরকম টাইপ হয়ে গেল, এরকম সরে গেল। তাহলে সেটাকে বলা হবে অবতল গোলীয় প্রতিফলক তল। আমি কি করলাম, এটাকে চারটা পয়েন্ট ফিক্সড রেখে মাঝখানটা ধরে টানলাম, তাহলে কি মাঝখানটা মানে এরকম উঁচু হয়ে আসলো, উঁচু হয়ে তোমার এরকমটা আসলো, তখন সেটাকে বলা হবে উত্তল গোলীয় প্রতিফলক তল। সেই ঘষা অংশ ওই দিক থেকে সমতল হতে পারে, অবতল হতে পারে, উত্তল হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু গোলীয় প্রতিফলক তল, মানে এটা কোনো লাইন নয়, এটা কোনো লাইন নয়, এটা কোনো লাইন, প্রত্যেকটা এক একটা প্লেন। এটাকে কোনো একটা গোলকের অংশ, এটা কোনো একটা গোলকের অংশ, এটা একটা প্লেন জাস্ট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে পয়েন্টটাকে আমরা কি পয়েন্ট হিসেবে দিতে পারি, 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমরা দেখবো
যে পোল পোল বা যেটাকে আমরা বলি মেরু। হোয়াট ইজ পোল? প্রথমত আমরা জানবো হোয়াট ইজ পোল। পোল কি? কোনো গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, এটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে কোনো গলীয় দর্পণের, আমি লিখছি না, কোনো গলীয় দর্পণের যে মধ্যবিন্দু তাকে বলা হয় পোল বা মেরু। তাহলে মেরু, পোল ইজ এ ফিক্সড পয়েন্ট অফ এ স্ফেরিক্যাল রিফ্লেক্টিং মিরর। দিস ইজ দ্য মিডিল পয়েন্ট অফ দ্য মিরর। মিডিল পয়েন্ট অফ দ্য মিরর মিনস, তোমাদের মনে হতো স্যার এটা তো মিডিল পয়েন্ট বা এটা মিডিল পয়েন্ট, এরকম কোন এটা মিডিল পয়েন্ট, পোল অ্যাকচুয়ালি কোনটা? পোল এরকম কোনো বিষয় নেই। আমি পোলটাকে তোমাকে বোঝানোর জন্য আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এরকম একটা গলীয় প্রতিফলক তল আছে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ছিল এরকমটা, অবতলটাই আমি বলছি, এটা অবতল। হ্যাঁ, এটা অবতল, বাইরের দিকটা ঘোষণা আছে, এটা অবতল গলীয় প্রতিফলক তল। আমি এটাকে বোঝানোর জন্য আমি কি বললাম যে এইরকম একটা পার্ট রয়েছে, অবতল গলীয় প্রতিফলকটা আমি কি বললাম এরকম একটা অংশ। মানে একটা অর্ধগোলাকৃতি বাটি, ঠিক আছে? একটা বলতে পারি অর্ধগোলাকৃতি বাটি। তার অর্ধগোলাকৃতি বাটির, হ্যাঁ, অর্ধগোলাকৃতি বাটির এটা তোমার হচ্ছে গিয়ে উল্টানো রয়েছে, এরকম কোনো অর্ধেক, মানে এরকম একটা অর্ধগোলাকৃতি বাটি এরকম করে উল্টানো আছে। তাহলে আমরা ধরে নাও একটা সুতো নিলাম, ঠিক আছে? এই যে বাটির যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দুকে মানে ফিক্সড রেখে একটা সুতো দিয়ে মেপে দেখলাম, এখান থেকে সুতোর দূরত্ব যাওয়া থাকবে, এখান থেকে সুতোর দূরত্ব ঠিকঠাক এখানে এই শেষ পর্যন্ত দূরত্ব যা থাকবে, এখান থেকে সুতোর দূরত্ব এই পয়েন্টে যা থাকবে, এখান থেকে সুতোর দূরত্ব তোমার হচ্ছে এই পয়েন্টে যা থাকবে, এখান থেকে সুতোর দূরত্ব এই পয়েন্টে যা থাকবে, এখান থেকে সুতোর দূরত্ব এই পয়েন্টে যা থাকবে, এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা, মানে এই যে গোলাকার অংশ, এখান থেকে এই দূরত্বটা, মানে প্রত্যেকটা যে দূরত্ব, মানে এই যে পার্ট, এই যে গোলাকার অংশটা, মানে হচ্ছে এরকম একটা অংশ, এই যে পয়েন্টগুলো, এখান থেকে মিডিল পয়েন্ট যে ম্যাক্সিমাম পয়েন্ট, সেই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে যে দূরত্বটা প্রত্যেকটা যদি সমান হয়, তাহলে এই যে শীর্ষবিন্দু থাকবে, এই শীর্ষবিন্দুকে বলা হবে পোল বা মেরু। অর্থাৎ কোনো গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, গলীয় দর্পণ, সেই দর্পণটা, একটা দর্পণ থাকে প্রতিফলক, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে, যাই হোক না কেন, সেই উত্তল বা অবতলের যে মধ্যবিন্দু, দর্পণটির যে মধ্যবিন্দু, মিডিল পয়েন্ট অফ দ্য মিরর ইজ নোন অ্যাজ পোল। দ্য পোল is a fixed point of a spherical reflecting mirror whose point are present at the top, or this point are present at the middle of the reflecting mirror. Middle means তোমাদের মনে তো স্যার এটা কি মিডল পয়েন্ট না, এটা কোনো মিডল পয়েন্ট না, এখানে এরকমটা মিডল পয়েন্ট নয়, এটা কোনো মিডল পয়েন্ট নয়, মিডল পয়েন্ট হচ্ছে দর্পণটির মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে আমরা পোল হিসেবে কোনটা পেলাম? তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি গলীয় দর্পণের যে মধ্যবিন্দু তাকে বলা হয় পোল। তাহলে কোনো গলীয় দর্পণের মধ্যবিন্দু সেটাকে আমরা বলতে পারি পোল। তাহলে একটা অবতল গলীয় প্রতিফলক তলের ক্ষেত্রে, অবতল গলীয় প্রতিফলক তলের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা অবতল গলীয় প্রতিফলক তল। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা না হচ্ছে কি পোল বা মেরু, বা এটাকে আমরা যদি উত্তল গলীয় প্রতিফলক তল বলি, এরকম উত্তল গলীয় প্রতিফলক তল বলি, তাহলে সেই উত্তল গলীয় প্রতিফলক তলের এটাকে বলা হচ্ছে মিডল পয়েন্ট, নাম হচ্ছে তোমার পোল বা মেরু, ঠিক আছে? মিডল পয়েন্ট অফ দ্য মিরর। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর যে পয়েন্টটা দেখবো সেটাকে বলা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, যেটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কাকে বলা হয়? কোনো গলীয় দর্পণ, সেটা হতে পারে অবতল, হতে পারে উত্তল, কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, আইদার কনকেভ রিফ্লেক্টিং মিরর, কনভেক্স রিফ্লেক্টিং মিরর, both type of reflecting mirror are parts of a particular shape of a sphere. The center of the sphere is known as the center of curvature. মানে কি বলা যেতে পারে, কোনো গলীয় দর্পণ, সেটা উত্তল বা অবতল বলতে পারি, কোনো গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র। তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে, ধরুন আমরা বললাম যে সাপোজ এটা হচ্ছে কোনো একটা গলীয়
এটা একটা কোনো একটা গোলক, ঠিক আছে, গোলক। গোলক থেকে আমরা কি করলাম, এখানে একটা পার্টস কেটে নিলাম। পার্টস যদি কেটে নেই, বা আমরা যদি এরকমটা বলি, এরকম না বলে আমরা যদি এরকমটা বলি যে এটা একটা অবতল গলীয় প্রতিফলক তল, তো এটা একটা অবতল গলীয় প্রতিফলক তল। এটা অবতল গলীয় প্রতিফলক তল, যেটাকে আমরা অবতল গলীয় প্রতিফলক তল বলছি। ঠিক এইরকম একটা অবতল গলীয় প্রতিফলক তল যদি আরেকটা নেওয়া হয়, এরকমটা আসবে, এরকমটা হচ্ছে আরেকটা আসবে, এখানে আরেকটা থাকবে। কয়েকটা অবতল গলীয় প্রতিফলক তল দিয়ে যে যে গোলক তৈরি হবে, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে বলা হবে দ্য সেন্টার অফ কার্ভেচার। তার মানে আমি তোমাকে যদি সিম্পল ভাবে বলি, তার মানে এটা কোনো একটা গোলকের পার্টস, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 10টা। ধরুন কি আমরা কি বললাম যে 8টা 9টা 10টা নিয়ে আমরা একটা কোন একটা পার্টস, এটা একটা পার্টস, এটা একটা পার্টস, তাহলে এটা কি কোন একটা পার্টিকুলার শেপের একটা গোলক, তাহলে সেই গোলকের যে কেন্দ্র থাকবে সেটাকে বলা বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গলীয় দর্পণের যে কোনো গলীয় দর্পণটি, কোনো গলীয় মানে বক্রতা কেন্দ্র কাকে বলে, গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র আর সেন্টার অফ কার্ভেচার। দ্য কনকেভ রিফ্লেক্টিং মিরর or convex reflecting mirror, the center of curvature of a concave or convex spherical reflecting mirror is defined as a particular point. This point is known as center of curvature. Since these points are situated at a particular point for different parts of a spherical reflecting mirror, either concave or convex. তাই আমরা বলছি না, আমরা বলছি যে কনকেভ আর কনভেক্স রিফ্লেক্টিং মিররের ক্ষেত্রে যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেটাকে বলা বক্রতা কেন্দ্র। তাহলে আমরা এখানে দেখলাম কি, এই পয়েন্টের নাম ছিল হচ্ছে তোমার, এটা একটা মানে গলীয় দর্পণ ছিল, সেই গলীয় দর্পণের মধ্যবিন্দু, এটার নাম হচ্ছে কি পোল। এটার নাম কি অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে তোমার কনকেভ রিফ্লেক্টিং মিরর, অবতল প্রতিফলক তল। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টের নাম হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, তাহলে কোন গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। কোন গলীয় দর্পণের যে মধ্যবিন্দু, সেটাকে বলা পোল বা মেরু। তাহলে কোনো গলীয় দর্পণটি যদি বাইরের দিকে, কোনো গলীয় দর্পণটি যদি তোমার হচ্ছে গিয়ে বক্রতা টাইপ হয়, তাহলে বক্রতার বাইরের দিকে যদি পারদের প্রলেপ বা রূপর প্রলেপ দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় অবতল গলীয় প্রতিফলক তল। আর কোনো গলীয় দর্পণ, কোনো গলীয় দর্পণের যে কোনো একটা তল, সেই তলে যদি বক্রতা টাইপ হয়, তাহলে সেই বক্রতার টাইপের ভিতরের দিকে যদি পারদ বা রূপের প্রলেপ দেওয়া হয়, সেটাকে বলা উত্তল গলীয় প্রতিফলক তল। তাহলে এই উত্তল গলীয় প্রতিফলক তল বা অবতল গলীয় প্রতিফলক তলের ক্ষেত্রে এরপরে আমরা যেটা জানবো যে রেডিয়াস অফ কার্ভেচার। এরপরে আমরা যেটা জানবো যে রেডিয়াস অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারের পরে আমরা জানবো রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ কি? আচ্ছা, সেন্টার অফ কার্ভেচারকে সি দিয়ে প্রকাশ করা হয়, পোলকে পি দিয়ে প্রকাশ করা হয়। সেন্টার অফ কার্ভেচারকে সি দিয়ে প্রকাশ করা হয়, পোলকে পি দিয়ে প্রকাশ করা হয়, মেরুকে পি দিয়ে প্রকাশ করা হয় দর্পণের ক্ষেত্রে। আর মিররকে আমরা M1 M2 নাম পরে আসছে অবশ্য। তাহলে রেডিয়াস অফ কার্ভেচারকে স্মল r দিয়ে প্রকাশ করা হয়, স্মল r দিয়ে। স্মল rটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানবো। রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে স্মল r বা ক্যাপিটাল r বললেও অসুবিধা নেই। এটা r দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোনো গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা বক্রতা কেন্দ্র, সেই গোলকের মধ্যবিন্দুকে বলা হয় পোল। তাহলে বক্রতা কেন্দ্র এবং পোলের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে বলা হচ্ছে তোমার বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে কি বলা যেতে পারে, এখানে সিপি ইজ ইকুয়ালস টু আর, দিস ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে এটাকে কি বলা যেতে পারে, এটার নাম হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচার। অনেকে এখানে একটা সন্দেহ থাকতে পারে, স্যার রেডিয়াস অফ কার্ভেচার কি জাস্ট সিপিটাই রেডিয়াস অফ কার্ভেচার? নো, সিপি থেকে রেডিয়াস অফ কার্ভেচার বলা যেতে পারে না।
এটা হতে পারে স্পেশালি এটাও একটা রেডিয়েশন কার্ভেচার, 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 এটাও একটা রেডিয়েশন কার্ভেচার। স্যার এতগুলো কেন? কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ, তো এরা তো ব্যাসার্ধ, কোনো একটা গোলক, গোলকের কেন্দ্রবিন্দু থেকে যে কোনোটাই ব্যাসার্ধ, তাহলে সেই ব্যাসার্ধকেই বক্রতার ব্যাসার্ধ বলা হতে পারে। বক্রতার ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতার ব্যাসার্ধ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই গোলক যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ, সেটা ব্যাসার্ধ স্পেশালি এটাও হতে পারে, সেই বিকে আমরা ব্যাসার্ধ বলতে পারি, এবং সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। ইট উইল ডিফাইন্ড অ্যাজ স্মল আর অর অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল আর। এরপরে আমরা একটা বিষয় জানবো, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আচ্ছা, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কাকে বলে? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী অক্ষকে, কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী যে অক্ষ, যে বর্ধিতাংশ, মেরু ও বক্রতা কেন্দ্রগামী যে অক্ষ, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এক্স ওয়াই is a principal axis. So principal axis is defined as xy. এটা কি, যে এটা হচ্ছে তোমার মেরু পোল এবং বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার সি, এই দুটি কেন্দ্রের বর্ধিত অংশ। মেরু যে কোনো একটি গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু থাকে পোল এবং বক্রতা কেন্দ্র থাকে সি, এই দুটি বিন্দুকে যদি যোগ করে উভয় দিকে বর্ধিত করা হয়, তাহলে সেই বর্ধিতাংশকে বলা হবে, ধরুন একটা পোল একটা থাকে পি, একটা বক্রতা কেন্দ্র থাকে সি, তাহলে এই দুটিকে বর্ধিত করলে যে অংশটা পাওয়া যাবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। সেটা গোলীয় দর্পণ তোমার এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে পোল বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণ এরকম থাকতে পারে পোল বক্রতা কেন্দ্র এদিকে থাকবে অবশ্যই, সেখানে ভুল বলছি আমি। তাহলে কোনো গোলীয় দর্পণের যে পোল এবং বক্রতা কেন্দ্রগামী যে বর্ধিতাংশ রেখা, সেই বর্ধিতাংশ রেখাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আচ্ছা, এরপর আমাদের আর একটা বিষয় আছে যেটাকে বলা হয় অ্যাপারচার। পয়েন্ট নাম্বার আমাদের 7 আসতে পারি, হ্যাঁ, সেটা হলো অ্যাপারচার। আমরা এটা ছোট একটা বিষয় আমরা বলে ছেড়ে দেবো আমরা। অ্যাপারচার, অ্যাপারচার, অ্যাপারচার মানে কি? অ্যাপারচার মানে তোমার উন্মেষ। অ্যাপারচার মানে কি? উন্মেষ। অ্যাপারচার দুই রকম, একটা লিনিয়ার অ্যাপারচার, একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাপারচার। অ্যাঙ্গুলার অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার আর অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে উন্মেষ বা অ্যাপারচার দু রকম, একটা লিনিয়ার রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ। আচ্ছা, এই জায়গাটা অনেকের কিউরিওসিটি থাকে, এই উন্মেষটা আমাদের একটা জিনিস জানতে হবে, ক্ষুদ্র উন্মেষ। কারণ তোমাদের এই লাইট চ্যাপ্টারে এই উত্তল বা অবতল দর্পণের উপর বেস করে যে প্রমাণগুলো আছে সেগুলো অবশ্যই সবগুলো ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে। তাহলে ক্ষুদ্র উন্মেষটা কি, হ্যাঁ, স্মলার অ্যাপারচারটা কি, সেটা অবশ্যই জানতে হবে। তাই স্মলার অ্যাপারচার জানতে গেলে আমাকে আগে অ্যাপারচার জানতে হবে। লিনিয়ার অ্যাপারচার আর অ্যাঙ্গুলার অ্যাপারচার কি, এই দুটো যদি আমি বুঝতে না পারি, তাহলে আমাদের স্মলার অ্যাপারচারটা বোঝানো একটু কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, বোঝা গেল? তাহলে লিনিয়ার অ্যাপারচার আর অ্যাঙ্গুলার অ্যাপারচারটা কি? কিছুই না, খুব সিম্পল বিষয়। আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলবো, যে ধরে নাও এটা একটা তোমার অবতল দর্পণ, সেই অবতল দর্পণের এই যে শীর্ষ পয়েন্ট আর যে শীর্ষ পয়েন্ট তো নয়, অ্যাকচুয়ালি অবতল দর্পণে অ্যাকচুয়ালি এটা কি থাকে, এটা একটা বৃত্তাকার অংশ থাকে, এখানে একটা বৃত্তাকার অংশ থাকে, ভালো করে দেখতে হবে, এটা একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের এই যে শীর্ষ পয়েন্টগুলো, এটা অবতলটা,
তাহলে এই যে শীর্ষ পয়েন্টগুলো এখানে একটা বৃত্তাকার, এখানে একটা প্লেন টাইপ, তাহলে এখানে একটা বৃত্তাকার, তার মাঝখানে এখানে যে বৃত্তাকার বৃত্তের যে কোনো দুটো পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট যদি নেওয়া হয়, তাহলে এই দুটি পয়েন্ট যদি যুক্ত করা হয়, তাহলে যুক্ত করলে এখানে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করবে, মানে এখানে প্রধান অক্ষ থাকবে যেখানে বক্রতার কেন্দ্র আর পোল থাকবে, তাহলে এটা কি আসলো, এখানে হচ্ছে তোমার এই বৃত্তের যে একটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র। মানে আমি তোমাকে বলতে চাইছি এটা একটা গোলীয় দর্পণ, অবতল গোলীয় প্রতিফলক তল। অবতল গোলীয় প্রতিফলক তলের এই পয়েন্টের নাম পোল, আর এই একটা কোনো একটা গোলকের অংশ, এটার নাম বক্রতা কেন্দ্র, এটা প্রধান অক্ষ। এখানে যে ফ্রি পয়েন্টগুলো আছে, ফ্রি পয়েন্ট বা মুক্ত বিন্দুগুলো আছে, এই যে মুক্ত বিন্দুগুলো, এই মুক্ত বিন্দুগুলোকে নিয়ে এসব করা, তাহলে এখানে একটা কি সার্কেল বা বৃত্ত থাকবে, এখানে সার্কেল বা বৃত্ত থাকছে, একটা বৃত্ত, বৃত্তের একটা কেন্দ্র থাকবে। কেন্দ্রটা কোথায় থাকবে? কেন্দ্রটা অবশ্যই মানে তোমার প্রধান অক্ষের উপর থাকবে, ঠিক আছে। তাহলে এই কেন্দ্র থেকে কেন্দ্রগামী প্রধান অক্ষ, মানে অ্যাকচুয়ালি আমরা কেন্দ্র থেকে না, এই যে কেন্দ্র থাকবে মানে এই বৃত্তের যে কেন্দ্র, অত কিছু আমার বোঝার দরকার নেই, যে বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রগামী যে কোনো ব্যাস, যে কোনো ব্যাসার্ধ, যে কোনো কেন্দ্রগামী যে কোনো জ্যা, আচ্ছা কেন্দ্রগামী জ্যায়ের নাম কি? ব্যাস। অর্থাৎ এই বৃত্তের যে ব্যাস, সেটা আমরা এটা বলতে পারি, সেটা আমরা চাইলে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা এই দুটো বলতে পারি এটাকে ব্যাস, এটাকে ব্যাস বলতে পারি, অথবা আমরা চাইলে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট এটাকে ব্যাস বলতে পারি। পি পয়েন্ট মানে হচ্ছে যেটা ব্যাস না, কিন্তু অ্যাকচুয়ালি এরকম বলে মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা 3 পয়েন্ট যদি হিসেবে নেই তাহলে বুঝতে পারবো, তাহলে এটা ব্যাস। অথবা এই পয়েন্টের সঙ্গে আমরা এই পয়েন্টকে এটা একটা ব্যাস বলতে পারি, এটা একটা ব্যাস। তাহলে এই যে ব্যাস, সেটাকে বলা হয় লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। তাহলে গোলীয় দর্পণের মুক্ত গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের গোলীয় দর্পণের যে মুক্ত বিন্দুগুলি আছে, সেই মুক্ত প্রান্তগুলি কোনো একটা বৃত্তের ন্যায় আকার ধারণ করে, সেই বৃত্তের যে ব্যাস, সেই ব্যাসকে বলা হয় লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। অ্যাকচুয়ালি আমরা এখানে বইয়ের মধ্যে এইভাবে দেখানোর চেষ্টা করি যে M1 M2 এটা একটা তোমার হচ্ছে পোল, এটা সেন্টার অফ কার্ভেচার, তাহলে এইটার নাম যে এখানে কি রেখাটা না হয় M1 M2 যে দূরত্ব, M1 M2 যে রৈখিক দূরত্ব, এটার নাম ব্যাস। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু অরিজিনালি এখানে একটা বৃত্তাকার অংশ, সেই বৃত্তের ব্যাসটার নাম হচ্ছে কি তোমার লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। আচ্ছা এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। তাহলে লিনিয়ার অ্যাপারচার, সুতরাং রৈখিক উন্মেষটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? M1 M2। সো the linear aperture of a spherical reflecting mirror is the diameter of the circular space, diameter of the circle, সেই বৃত্তের যে ব্যাস, এই যে বৃত্তের অংশটা, এই যে বৃত্তের অংশটা, সেটা কি? দ্যাট ইজ তোমরা এটা জানো না, অ্যাকচুয়ালি আমি কি লিখলাম এখানে বলতো I ডট ই কমা এটা মানে অর্থাৎ, আমরা বাংলা যেটা বলি অর্থাৎ, এটাকে বলা দ্যাট ইজ বা I ডট ই, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে M1 M2 লিনিয়ার অ্যাপারচার। আমরা বাংলা যেটাকে অর্থাৎ বলি, এখানে ইংলিশে সেটাকে বলা হয় I ডট ই কমা, অথবা এটাকে বলা দ্যাট ইজ, ঠিক আছে, এটাকে বলা দ্যাট ইজ বা I ডট ই, অর্থাৎ লিনিয়ার অ্যাপারচার কি M1 M2। আচ্ছা এরপরে একটা জিনিস আছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচারটা ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাপারচার কোনটা? অ্যাঙ্গুলার অ্যাপারচার সেটাই, হ্যাঁ। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার কোনটাকে বলা হবে? অ্যাঙ্গুলার অ্যাপারচার বলা হবে যে এই গোলীয় দর্পণটি যে কোনো দুটি শীর্ষবিন্দু, মানে কি, এই যে ব্যাসের যে শীর্ষবিন্দু, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, তাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার বা থিটা। তাহলে
ডায়ামিটার তার আমরা কি বলতে পারি, ডায়ামিটার বা জ্যা, যেটাকে আমরা বলছি লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচারের ফ্রি পয়েন্ট দুটি, শেষ প্রান্ত দুটি মানে সেই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে। কোনো একটি গোলীয় দর্পণের যে কোনো রৈখিক উন্মেষের যে শেষ প্রান্ত দুটি, সেই রৈখিক উন্মেষের শেষ প্রান্ত দুটি বক্রতা কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে বলা হয় মানে কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে এখানে কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার আমরা কি বলতে পারি, দ্যাট ইজ এখানে অ্যাঙ্গুলার অ্যাপারচার আমরা বলতে পারি যে m1 c m2 is equal to থিটা, এটার নাম কি অ্যাঙ্গুলার অ্যাপারচার। অ্যাঙ্গুলার অ্যাপারচার অ্যাপারচার অ্যাঙ্গুলার অ্যাপারচার কোনটাকে বলা হচ্ছে, অ্যাঙ্গুলার অ্যাপারচার হচ্ছে এই কোনটা। আচ্ছা তাহলে আমরা এবার বলছি এখানে একটা বিষয়, তাহলে এটা একটা তোমার এখানে একটা গোলীয় দর্পণ, ঠিক আছে, এরকম একটা গোলীয় দর্পণ আছে, এরকম একটা গোলীয় দর্পণ আছে, এরকম একটা গোলীয় দর্পণ, বা এটা একটা গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণের একটা বক্রতা কেন্দ্র এখানে আছে, সেই বক্রতা কেন্দ্র থেকে দুটো পয়েন্ট বা অ্যাকচুয়ালি আমরা বললাম এখানে একটা গোলীয় দর্পণ আছে, সেই গোলীয় দর্পণ এখানে প্রধান অক্ষ এখানে আছে, সেই প্রধান অক্ষের উপরে হচ্ছে একটা বক্রতা কেন্দ্র আছে, সেই বক্রতা কেন্দ্র থেকে এখানে দুটো ফ্রি পয়েন্ট, এখানে যে ফ্রি পয়েন্ট তার মানে এই যে মুক্ত পয়েন্ট, তাহলে এই ফ্রি পয়েন্ট আমরা এই দুটো বলতে পারি। এখানে যে কোনটা উৎপন্ন করলো আমরা এই দুটো বলতে পারি, এখানে যে কোনটা উৎপন্ন করলো আমরা এখানে যে কোনো দুটি বিন্দু বলতে পারি, এখানে যে কোনো উৎপন্ন করলো, অ্যাকচুয়ালি সবটাই সমান। অর্থাৎ যে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষের যে শেষ প্রান্ত দুটি বক্রতার কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার বা রৈখিক মানে কৌণিক উন্মেষ। এখানে আর একটা জিনিস আমাদের জানতে হবে যে স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ কি, স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ কি। রৈখিক উন্মেষ তো জানলাম, কৌণিক উন্মেষ তো জানলাম, এবার আসলে আমরা কি জানবো যে স্মলার অ্যাপারচার বা স্মলার অ্যাপারচার। 8 নম্বর পয়েন্ট, স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ। ক্ষুদ্র উন্মেষ কাকে বলা হবে, যদি কোনো গোলীয় দর্পণের কৌণিক উন্মেষের মান লেস দ্যান 10 ডিগ্রি হয়, তাহলে সেই গোলীয় দর্পণটির নাম হচ্ছে গিয়ে স্মলার অ্যাপারচার। অর্থাৎ কোনো গোলীয় দর্পণের কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি থেকে কম হলে তখন সেই গোলীয় দর্পণটিকে বলা হবে স্মলার অ্যাপারচার। আচ্ছা এবার আমাদের স্মলার অ্যাপারচারের একটা খুব ভালো কনসেপ্ট মনে রাখতে হবে যে এটা কি স্মলার অ্যাপারচার, অবভিয়াসলি নট, কারণ এখানে 10 ডিগ্রি অপেক্ষা কম নেই, যথেষ্ট বেশি আছে এটা, তাহলে এটা স্মলার অ্যাপারচার না। স্মলার অ্যাপারচার হবে এরকম একটা দর্পণ, আপনি বাস্তবে না এরকম একটা দর্পণের একটা উদাহরণ বোঝানোর চেষ্টা করেন যে এটা ঠিক স্মলার অ্যাপারচার ঠিক এরকমটা হবে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি স্মলার অ্যাপারচার কোনটাকে বলা হচ্ছে। তাহলে এটা একটা তোমার আমি কয়েকটা পার্ট নিলাম, এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ, সবটাই আমি অবতলে নিলাম। এটা একটা গোলীয় দর্পণ, এটাও আমি অবতল নিলাম। এটা একটা গোলীয় দর্পণ, এটাও আমি অবতল নিলাম। এটা একটা গোলীয় দর্পণ, মানে এটা কম, কার্ভটা আছে, কার্ভটা খুব কম, মানে এদিকে আছে খুব কম, তোমরা হয়তো ওখানে দেখে বুঝতে পারছো কিনা জানি না, এটা খুব কম, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে তুমি একটা যদি ভেবে দেখো এই গোলীয় দর্পণটি একটা নির্দিষ্ট গোলকের অংশ, সেই গোলকের ক্ষেত্রে এটা বক্রতা কেন্দ্র এখানে, এই গোলকটি মানে গোলীয় দর্পণটি কোনো একটা মানে গোলকের অংশ, সেই গোলকের বক্রতা কেন্দ্র তোমার হচ্ছে কি এখানে, এটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের বক্রতা কেন্দ্র হচ্ছে তোমার সেই গোলকের বক্রতা কেন্দ্র আমরা বলছি যে এখানে, এটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের বক্রতা কেন্দ্র আমরা বললাম, হয়তো আরো ফ্ল্যাট টাইপ কোনো একটা গোলকের অংশ, সেটা কোনো সেই গোলকের বক্রতা কেন্দ্র কোথায়, বক্রতা কেন্দ্র ধরো না অনেক দূরে, মনে হচ্ছে আমি ধরলাম এখানে আরো দূরে, বুঝতে পারো আরো দূরে। তাহলে এই বক্রতা কেন্দ্র থেকে এই কোণটা, এটার নাম θ1, এই কোণটা এটার নাম θ2, এই কোণটা এটার নাম θ3, এই কোণটা এটার নাম θ4।
তাহলে এই থিটা ওয়ানটা কত হবে? থিটা ওয়ানটা মোটামুটি 90 ডিগ্রি থেকে বেশি। এটা ধরনের 90 ডিগ্রি, এটা ধরনের তোমার 60 ডিগ্রি, এটা ধরনের তোমার 50 ডিগ্রি, বা 60 ডিগ্রি 50 ডিগ্রি না 20 ডিগ্রি। তাহলে এটা কত? থিটা ওয়ান ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা টু ইজ ইকুয়ালস টু তোমার 60 ডিগ্রি, থিটা থ্রি ইজ ইকুয়ালস টু 40 ডিগ্রি, থিটা ফোর ইজ ইকুয়ালস টু 15 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে থিটা ফোরটা সব থেকে ছোট, তার থেকে বড় যে তোমার থিটা থ্রি, তার থেকে বড় থিটা টু, তার থেকে বড় থিটা ওয়ান। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার, এটাকে কি বলে? অ্যাঙ্গুলার অ্যাপারচার। এটা একটা অ্যাঙ্গুলার অ্যাপারচার, এটা একটা অ্যাঙ্গুলার অ্যাপারচার, এটা একটা অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচারের মান যদি লেস দ্যান 10 ডিগ্রি হয় তখন তাকে বলে স্মলার অ্যাপারচার। অর্থাৎ কোনো গোলীয় দর্পণে যদি এটা খুব ফ্ল্যাট টাইপ হয়, মানে বক্রতা কেন্দ্র যদি অনেক দূরে থাকে, অর্থাৎ সেই কেন্দ্র থেকে যে কোণটা উৎপন্ন করবে সেটা যদি আরও কম হয়, থিটা 5 যদি হয়, থিটা 5 যদি তোমার 9 ডিগ্রি হয় বা 10 ডিগ্রি হয়, তখন সেই গোলীয় দর্পণটা হবে, সেটাকে বলা হবে স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ। সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে, তো সেটাকে বলা হয় স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ। সেই রকম স্মলার অ্যাপারচার বিশিষ্ট বা ক্ষুদ্র উন্মেষ যুক্ত আমরা গোলীয় দর্পণ নিয়ে এই যে আমাদের লাইটের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেই সমস্ত এক্সপেরিমেন্টাল সেট আপগুলো আমরা দেখব। তো যাই হোক, এরপরেও আরও কিছু বিষয় রয়েছে, প্যারাক্সিয়াল রে বা অপাক্ষীয় রশ্মি, তারপরে হচ্ছে তোমার টার্মিনাল রে বা প্রান্তীয় রশ্মি, এরকম আরও অনেক বিষয় আছে, সেগুলো আমরা অতটা ডিসকাস করতে যাব না। খুবই সিম্পল জিনিস এগুলো, আস্তে আস্তে আরও জানতে পারবে। আমরা পরবর্তী যে লেকচার নাম্বার 3 আমরা আসবো, সেই পরবর্তী লেকচারে আমরা গিয়ে লাইটের আরও কিছু প্রতিফলনের যে রূপ, কিভাবে আলোর প্রতিফলন ঘটে, কোথায় যে তোমার ফোকাস বিন্দু তৈরি হয়, ফোকাস তল কোথায় হয়, ফোকাল প্লেন কি হয়, গৌণ ফোকাস কি, মুখ্য ফোকাস কি, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, ফোকাসের সঙ্গে বক্রতা কেন্দ্রের কি সম্পর্ক, এরকম অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসার চেষ্টা করবো। সো তোমরা এটুকুই বোঝার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও।